আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাজ কোচাপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি ফর ক্লাস 5 পঞ্চম শ্রেণীর জন্য। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তোমাদের সিলেবাসের হচ্ছে 10 নম্বর একটা কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। 10 নম্বরের তোমরা জানো যে সেখানে 3টে কোশ্চেন থাকে এবং এই 3টে কোশ্চেন থেকে আমাদেরকে উত্তর দিতে হয় এবং সেখানে আমাদের 6 মার্কস থাকে। সো এবার আসো আমরা আলোচনা করব যে কিভাবে কোশ্চেনটা থাকবে এবং আমরা কিভাবে উত্তর লিখব। আগে বলে রাখি, বিশেষ করে এই 10 নম্বর টপিকটা তোমাদের সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা যোগ্যতা ভিত্তিক, যেটা আগে থেকে মুখস্থ করে রাখার কোনো সুযোগ নেই। তো অ্যাট ফার্স্ট আমরা দেখব যে কিভাবে আমাদের কোশ্চেনটা ফরম্যাটটা থাকবে, কিভাবে থাকবে সেটা খেয়াল করো। দেখো আমি এখানে লিখেছি, রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশনস অ্যাবাউট ড্যাশ। অর্থাৎ ইনস্ট্রাকশনস বলতে আমরা যেটা জানি যে নির্দেশনা, এখানে ডিরেকশন থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে নিচের নির্দেশনাগুলো পড়ো। অ্যাবাউট ড্যাশ যে কোনো কিছু থাকতে পারে, যে কোনো বিষয় সম্পর্কে আমাদেরকে নির্দেশনা দেওয়া থাকতে পারে। এখানে ডিরেকশন, অ্যাডভাইস, ইনস্ট্রাকশনস যে কোনো কিছু থাকতে পারে। সো এরপর দেখো কি আছে, দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, অ্যাট ফার্স্ট আমাকে যে ইনস্ট্রাকশনগুলো দেয়া থাকবে, আগেই বলে নেই এখানে 4টা 5টা বা 6টা, সর্বোচ্চ 6টা, বাট 6টা থাকে না, 4টা কি 5টা ইনস্ট্রাকশন দেয়া থাকবে। এই ইনস্ট্রাকশনগুলোর উপরে ভিত্তি করে তোমাকে 3টা প্রশ্ন করা হবে। এই জন্য বলা হয়েছে দেন আনসার দ্য কোশ্চেন্স ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এই যে তোমাকে যে টপিকগুলো দেওয়া হয়েছে, যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে, তার উপর ভিত্তি করে 3টে কোশ্চেন থাকবে। এবার আসলে স্টেপ 1 আমরা জানবো যে কোশ্চেনগুলোর কিভাবে থাকবে। দেখো এই 3 রকমের, এই যে 3টে কোশ্চেন থাকবে, এই 3টে কোশ্চেন আমি আগে বলেছি 3টাই যোগ্যতা ভিত্তিক, মুখস্থ করে রাখার কোনো সুযোগ নেই, অতএব এখান থেকে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে প্রথম কোশ্চেনটা, সেটাকে বলা হয় নলেজ। 2 নম্বর কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এবং 3 নম্বর কোশ্চেনটা থাকবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এবার আসো, নলেজ মানে কি? আমরা জানি নলেজ মানে হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন বা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অনুধাবনমূলক, অ্যাপ্লিকেশন প্রয়োগমূলক। এখন আসো, আমরা জানি নলেজ, এই জ্ঞানটা, অর্থাৎ তোমাকে এমন একটা কোশ্চেন দেওয়া হবে, মূলত আগে বলে রাখি এটা জ্ঞানমূলক, এটা নিজের মাথা থেকে বুঝে লিখতে হবে। হ্যাঁ, তবে এই নলেজের উত্তরটা 99% এটা ওই ইনস্ট্রাকশনের ভিতরে উত্তরটা দেয়া থাকে। সো এটা আমরা নিজেরা আমাদের অনুধাবন বা জ্ঞান থেকে খুঁজে বের করব। এরপর আসো আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ড কথাটা তোমরা বুঝতে পারো যে আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা। সো আন্ডারস্ট্যান্ডিং যে অনুধাবন, অর্থাৎ অনুধাবনমূলক কোশ্চেন, যে এমন একটা কোশ্চেন থাকবে যেটা তোমাকে এই উত্তরটা হুবহু ইনস্ট্রাকশনে দেয়া থাকবে না, তোমাকে নিজেকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে যে উত্তরটা কেমন হতে পারে। এরপর আসো অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগমূলক। অর্থাৎ যে কোনো একটা বিষয় সম্পর্কে তোমাকে বলা হবে যে তুমি কাজটা কিভাবে করবে, কাজটা করার পদ্ধতি, এই পদ্ধতিটা বা কাজটা তুমি কোন উপায়ে করবে, কিভাবে করবে, এটার বিস্তারিত আলোচনাই হচ্ছে অ্যাপ্লিকেশন। এবং আমি এই নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, এই 3টার একটা সংক্ষিপ্ত নাম দিয়েছি, সেটা হচ্ছে কুয়া, যেহেতু তোমাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য। সো আমরা নলেজ পেলাম হচ্ছে জ্ঞানমূলক, আন্ডারস্ট্যান্ডিং অনুধাবনমূলক, অ্যাপ্লিকেশন প্রয়োগমূলক। এবার আসো স্টেপ 2-তে যাই। এই যে 3 রকমের কোশ্চেন থাকবে, আমার ধারণা নিতে হবে যে 3 ধরনের কোশ্চেন কিভাবে থাকতে পারে, ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডটা কি থাকতে পারে, অথবা এর নাম্বার কত। এবার আসো আমরা এর নাম্বারিংটা দেখে নিই। নলেজের কোশ্চেনটা সাধারণত, যেহেতু অবশ্যই 3টে কোশ্চেন থাকবে, নলেজ সাধারণত হোয়াট অথবা হোয়েন দিয়ে শুরু হয়, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়েন অথবা হোয়াট থাকে, তবে ব্যতিক্রম থাকতে পারে, তবে 90% এটাই থাকে। এবং এখানে মার্কস হচ্ছে 1। এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এখানে কোশ্চেনটা থাকবে হোয়াই দিয়ে, এবং এখানে মার্কস হচ্ছে 2। এবং অ্যাপ্লিকেশন, এটার কোশ্চেন থাকবে হচ্ছে হাউ দিয়ে, এবং এখানে মার্কস হচ্ছে 3। এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে নলেজে দেখো এখানে কিন্তু মাত্র 1 মার্কস, 1 মার্ক। সো এই 1 মার্ক মানে হচ্ছে, এটা আমাকে বুঝিয়ে নিতে হবে, এটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা বলতে পারি। অর্থাৎ এটার উত্তর তোমরা সংক্ষেপেও লিখতে পারো, শুধু উত্তরটুকু, অথবা পূর্ণ বাক্যও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আন্ডারস্ট্যান্ডিং, এটা থাকবে হোয়াই দিয়ে, তবে এখানে মার্কস হচ্ছে 2।
তো যেহেতু 2 মার্কস এখানে আছে, সো এটা আর সংক্ষেপে উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই, পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে। এবার আসে অ্যাপ্লিকেশন। এখানে হচ্ছে হাউ দিয়ে কোশ্চেনটা থাকবে এবং এখানে মার্কস হচ্ছে 3। এবার কিন্তু আমি এক বাক্যে উত্তরটা লিখতে পারছি না। এবার আমি আগে বলেছি অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগমূলক। আমি একটা বিষয়কে কিভাবে এটা সলভ করব, কি করব বা না করব, সেটা পদ্ধতিটাকে বোঝাতে গেলে আমাকে অ্যাটলিস্ট এখানে তোমাকে 3 or 4 লাইন্স লিখতে হবে কমপক্ষে। তবে যদি দেখো যে 3 লাইন বা 4 লাইন্সের বেশি হয়ে যাচ্ছে, তখন অ্যান্ড দিয়ে যুক্ত করে দেবো আমরা, তাই তো? এবার আসো যে এই যে আমি তোমাদেরকে স্বাভাবিকভাবে বললাম যে নলেজ সংক্ষিপ্ত উত্তর, এটা আমি 1 মার্কের উত্তর এবং এটা আমি সংক্ষেপও লিখতে পারবো, পূর্ণ বাক্য লিখতে পারবো। আন্ডারস্ট্যান্ডিং এটা আমি সংক্ষেপে লিখতে পারছি না, এটা অবশ্যই একটা পূর্ণ বাক্যে লিখতে হবে। অ্যাপ্লিকেশন হচ্ছে প্রয়োগমূলক, এখানে আমাকে অবশ্যই 3 বা 4 এর মধ্যে বাক্যগুলো শেষ করতে হবে। এবার যদি আমি তোমাদেরকে বলি যে একটা টপিক মনে রাখতে হবে, এটা তোমরা অবশ্যই নোট করে রাখবে, সেটা হচ্ছে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন। এটার উত্তরে কোনোভাবেই ভার্ব দিয়ে বাক্য শুরু করা যাবে না। অর্থাৎ আমি যখন উত্তরটা লিখব, ওই বাক্যের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে আদেশ করা হলো, আর টিচারকে আদেশ করা যায় না বিধায় তোমরা অবশ্যই এখানে আদেশমূলক বাক্য, যেটাকে আমরা ইনস্ট্রাকশন বলি বা কমান্ড বলি, এগুলো অবশ্যই এখানে আনা যাবে না। অর্থাৎ তুমি যখন উত্তর লিখবে অবশ্যই উত্তরটা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে, এটার কোনো ব্যতিক্রম করা যাবে না। এবার আসো আমরা যে বিষয়টা আগে বলে নেই, সেটা হচ্ছে এই যে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, এই বিষয়গুলো বুঝতে হলে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং আমি আশা করছি তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এখন দেখো, আমি যদি নলেজের কথা বলি, যে প্রথম বলেছিলাম যে এখন কিন্তু মূল আলোচনা এসেছি আমরা, খেয়াল করতে হবে নলেজ যখন আমি লিখছি তখন হোয়াট অথবা হোয়েন দিয়ে থাকবে, এবং আমি আগেই বলেছি নলেজের উত্তরটা ইনস্ট্রাকশনের ভিতরে দেয়া থাকে। সো এটা আমরা ইজিলি খুঁজে লিখতে পারছি এবং এটা সংক্ষেপও লেখা যাবে, পূর্ণ বাক্য লিখতে পারবো আমরা, কোনো সমস্যা নেই। এবার আসো আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিংটা অনেক সময় দেখা যায় অনেক প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে এই 3টে প্রশ্নের উত্তর শিট দিয়ে মুখস্থ করানো হয়, এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর ক্ষতির কারণ। হ্যাঁ, সো এটা আমরা মুখস্থ করব না। কেন করব না? যেমন আমি তোমাকে বললাম যে তুমি সকালবেলা কেন দাঁত ব্রাশ করো, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি সকালবেলা দাঁত ব্রাশ করি। এটা কিন্তু তোমাকে নিজেকে বুঝে লিখতে হবে। আন্ডারস্ট্যান্ডিং মানে কি? অনুধাবন করতে হবে, বুঝতে হবে যে আমি সকালে দাঁত ব্রাশ করি টু কিপ মাই টিথ ক্লিন, আমার দাঁতগুলোকে পরিষ্কার রাখার জন্য। আবার অন্য একজনে বললো যে না, আমি দাঁত ব্রাশ করি টু মেনটেন দ্য রুলস অফ হেলথ। হ্যাঁ, এটাও সম্ভব। আবার আমি কেন দাঁত ব্রাশ করি? টু কিপ মাই টিথ জার্মস ফ্রি, আমার দাঁতগুলোকে জীবাণুমুক্ত রাখার জন্য আমি দাঁত ব্রাশ করি। সো দেখো, এখানে আন্ডারস্ট্যান্ডিংটা তুমি একভাবে বুঝতে পারো, আমি একভাবে বুঝতে পারি, তবে তার যে মানে সারাংশটা, যে মূল কথাটা, এর সাথে যুক্তিকতা থাকতে হবে, যে যুক্তি আছে কিনা, যে তুমি যে উত্তরটা বলেছো। এখন তুমি যদি বলো যে আমি দাঁত ব্রাশ করি কারণ আমার দাঁতগুলো অনেক বড় বড়, বা আমি দাঁত ব্রাশ করি কারণ আমার দাঁত অনেক ময়লা, এই কথাগুলো কিন্তু এখানে আসে না বা যায় না। সো বিষয়টা হচ্ছে যে আমাকে এখানে এমন একটা উত্তর আনতে হবে, সেটা যে কোনো উত্তর আসতে পারে, যে যার উপরে এখানে আমি ডিপেন্ড করতে পারি যে না, হ্যাঁ, এটার সাথে এর একটা মিল আছে, ম্যাচিং আছে। যেমন আমি যদি বলি 2 আর 3 5, আবার 4 আর 1 কিন্তু 5, আবার 6 থেকে 1 বাদ দিয়ে দিলে তাতে কিন্তু 5ই হয়। অর্থাৎ আমি একভাবে চিন্তা করলাম, তুমি অন্য একভাবে চিন্তা করলে, বাট আমাদের বিষয়টা চিন্তা হচ্ছে এরকম যে আমরা যেভাবে চিন্তা করি না কেন, বিষয়টা উত্তরটা একই হতে হবে। অর্থাৎ আমাদের যে মূল ধারণাটা একই রকম হতে হবে। অ্যাপ্লিকেশনটা আমরা যখন নিচে যাব তখন আমরা আলোচনা করছি। এবার আসো আমরা একটা আজকে প্র্যাকটিস করব। প্র্যাকটিস 1, খেয়াল করো আমি এখানে কি লিখেছি সুন্দরভাবে। আজকের এটা খেয়াল করলে ইনশাল্লাহ সমস্যা হবে না। রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট ট্রাফিক সিগন্যালস। আমি এখানে আজকের ট্রাফিক সিগন্যালস সম্পর্কে দিয়েছি, এখানে বিভিন্ন আইটেম সম্পর্কে থাকতে পারে। দেন আনসার দ্য কোয়েশ্চেন্স, তারপরে প্রশ্নগুলো উত্তর দাও। অর্থাৎ এখানে যে দেখো, এখানে মোট 5টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি তোমাদের আগে বলেছিলাম যে ইনস্ট্রাকশন 4টা কি 5টা থাকবে। তো এই ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে আমাকে এই 3টে প্রশ্নের আনসার লিখতে হবে। এবং আগে তোমাদেরকে বলেছিলাম যে এখানে মোট 6 মার্কস। সো আমরা যেটা করতে হবে যে আমাদেরকে আগে কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে, যে আমাদের নির্দেশনাটা কি সম্পর্কে, যে রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যাবাউট ট্রাফিক সিগন্যালস। তাহলে আমাদের এটা আগে মাথায় রাখতে হবে যে আমরা
ট্রাফিক সিগন্যাল সম্পর্কে এই নিচে নির্দেশনাগুলো পড়ছি। ফার্স্ট খেয়াল করো, ফলো দ্য ট্রাফিক সিগন্যালস স্ট্রিক্টলি মানে যথাযথভাবে, অর্থাৎ ট্রাফিক আইন বা সংকেত যথাযথভাবে মেনে চলবে। স্টপ হোয়েন দেয়ার ইজ আ রেড সিগন্যাল, যখন লাল বাতি জ্বলবে ট্রাফিক সিগন্যালে তখন অবশ্যই তুমি থেমে যাবে। গো অ্যাহেড, সামনে যাও। হোয়েন দেয়ার ইজ আ গ্রিন সিগন্যাল, যখন সবুজ বাতি জ্বলবে তখন তুমি সামনে আগাও। ফলো দ্য ইন্ডিকেটেড অ্যারো, অর্থাৎ ইন্ডিকেটেড অ্যারো মার্কস মানে হচ্ছে একটা চিহ্ন যেটা দিয়ে বাঁকানো থাকে, আমি কোন দিকে যাব সংকেত থাকে, যেটাকে আমরা তীরের মতো আমরা মাঝে মাঝে রাস্তার আঁকা বাঁকা পথে আমরা এগুলো দেখতে পাই। হুইচ ডিনোট মানে হচ্ছে বুঝানো। দ্য ট্রান্সপোর্ট ডিরেকশন, অর্থাৎ ডিরেকশন মানে হচ্ছে নির্দেশনা, যেটা আমাদেরকে যে রাস্তার কোন দিকে যাব সেই নির্দেশনা দিয়ে থাকে। ডোন্ট হর্ন আননেসেসারিলি, অর্থাৎ অপ্রয়োজনীয়ভাবে ভেপু বাজাবে না। তোমরা অবশ্যই এই ইনস্ট্রাকশনগুলো দুইবার বা তিনবার তোমাদের যতবার দরকার ভালোভাবে পড়ে নিবে, একবার পড়লে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে না। সো এবার আসো আমরা নিচে যাচ্ছি, তবে আগে বলে রাখি এখানে কিন্তু 6 মার্কস থাকবে আমাদের, নলেজে 1, আন্ডারস্ট্যান্ডিংয়ে 2 এবং অ্যাপ্লিকেশনে 3। এবার আসো এখানে আমি অবশ্য দেখো এখানে এ নাম্বার মানেই হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে নলেজ। হ্যাঁ, আমি এখানে অবশ্য তোমাদের পরীক্ষায় কিন্তু এখানে নলেজ লেখাও থাকতে পারে। হ্যাঁ, সো থাকুক বা না থাকুক এই নাম্বার হচ্ছে নলেজ। এটা অনেক সময় কোশ্চেনে দেয়া থাকে, অনেক সময় নাও দেয়া থাকতে পারে। এবং দেখো এখানে আমি 2টা কোশ্চেন সাজিয়েছি তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস করানোর জন্য, বোঝানোর জন্য। দেখো প্রথম কোশ্চেন খেয়াল করো, হোয়াট শুড ইউ ফলো, তোমার কি ফলো করা উচিত, কি অনুসরণ করা উচিত। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে নলেজের কোশ্চেনটা কিন্তু হোয়াট অথবা হোয়েন দিয়ে থাকতে পারে, যে কারণে আমি এখানে 2টা কোশ্চেন সাজিয়েছি, একটা হোয়াট এবং একটা হোয়েন দিয়ে। তাহলে বলো তো আমাদের কি ফলো করা উচিত। অবশ্যই আমরা উত্তরটা এখানে দেখতে পাচ্ছি যে ফলো দ্য ট্রাফিক সিগন্যালস, আমরা নলেজের উত্তরটা এখানে পেয়ে গেলাম। সো আমি এখন যদি উত্তরে লিখি ফলো দ্য ট্রাফিক সিগন্যালস, এই লাইনটা যদি আমি এখানে লিখে দিই তাহলে কিন্তু তোমাদের সেই রুলসটা ভঙ্গ হয়ে গেল। আমি তোমাদেরকে বলেছিলাম যেমন আমি লিখলাম ফলো, এর মানে কি আমি এখানে আদেশসূচক বাক্য লিখলাম। এট ফার্স্ট বাক্যের শুরুতে ভার্ব আসলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়, এবং নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশনে কোনোভাবেই ভার্ব দিয়ে শুরু করা যাবে না। সো আমরা যেটা সংক্ষেপে বলেছিলাম যে নলেজের উত্তর সংক্ষেপও লেখা যাবে অথবা পূর্ণ বাক্য লেখা যাবে। সো সংক্ষেপে উত্তরটা লিখলে কি আসে, ট্রাফিক সিগন্যালস। সো আমরা কি ফলো করব, ট্রাফিক সিগন্যালস। আমি সংক্ষেপে লিখছি ট্রাফিক সিগন্যালস। এখন তুমি যদি বলো স্যার আমি পূর্ণ বাক্যে লিখবো, সেক্ষেত্রে আমরা পূর্ণ বাক্য লিখতে পারবো। তাহলে কি লিখতে হবে, দেখো তাহলে লিখতে হবে আই, এখানে দেখো ইউর বদলে আই আসছে। অক্সিলারি ভার্ব অবশ্যই খেয়াল রাখতে হবে যে অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, এটা কোনোভাবে বাদ দিয়ে এখানে উত্তর সাজানো যাবে না। আই শুড ফলো, সাবজেক্ট গেল, অক্সিলারি ভার্ব গেল, প্রিন্সিপাল ভার্ব গেল, এখন আসবে উত্তর আই শুড ফলো ট্রাফিক সিগন্যালস। ওকে ফাইন। তবে আগে একটু কথা বলে রাখি, এখানে সংক্ষেপে উত্তর দেওয়াটাই ভালো, কারণ দেখো আমি যদি পূর্ণ বাক্যে উত্তর লিখতে যাই সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের ব্যবহার একটা বিষয় থাকে, প্রিন্সিপাল ভার্বের ব্যবহার একটা বিষয় থাকে। যদি কোনো একটা মিসিং হয়ে যায় বা বাদ পড়ে যায় তখন কিন্তু তুমি এখান থেকে মার্কস তুমি পাচ্ছ না। সো সংক্ষেপে লিখলেও 1 পাবে, পূর্ণ বাক্য লিখলেও 1 পাবে। অতএব সংক্ষেপে লেখাটাই বেটার। 2 নম্বর কোশ্চেন, তোমাদের কিন্তু এখানে পরীক্ষায় একটা কোশ্চেনই থাকবে, 2টা থাকবে না। জাস্ট তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি এখানে 2টা বাক্য দিয়েছি। হোয়েন শুড ইউ গো, তোমার কখন যাওয়া উচিত। এখানে লেখা আছে গো অ্যাহেড হোয়েন দেয়ার ইজ আ গ্রিন সিগন্যাল। দেখো উত্তরটা কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে শুধু উত্তরটুকু লিখবো। এবার আমি উত্তরটুকু লিখে দিচ্ছি এখানে, তোমরা খেয়াল করো। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি হোয়েন দেয়ার ইজ আ গ্রিন সিগন্যাল, যখন লাল বাতি জ্বলবে তখন আমি যাব। তবে পূর্ণ বাক্যে লিখলে কিন্তু আবার আই শুড দিয়ে শুরু করতে হবে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব শুড আছে। আমি আর এটা লিখে দেখালাম না, তোমরা অবশ্যই বুঝে নিবে। এরপর আসো আন্ডারস্ট্যান্ডিং। এখানে বি নাম্বার কোশ্চেন মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আমি আগে বলেছি এখানে আন্ডারস্ট্যান্ডিং লেখা থাকতেও পারে, নাও লেখা থাকতে পারে। হোয়াই শুড ইউ ফলো দ্য ট্রাফিক সিগন্যালস, দেখো তুমি কেন ট্রাফিক সিগন্যালস ফলো করবে, মেনে চলবে কেন।
দেখো এর উত্তর কিন্তু এখানে কোনো জায়গায় দেয়া নেই। আমি আগে বলেছিলাম যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদেরকে অনুধাবন করতে হবে যে আমি কেন ট্রাফিক সিগন্যাল মেনে চলবো। আচ্ছা বলো তো, যেমন তোমাদেরকে আমি প্রথম এক্সাম্পল দিয়েছিলাম যে দাঁত ব্রাশ করা নিয়ে, সেক্ষেত্রে তোমরা বিভিন্ন রকমের উত্তর শুনেছ। সো সেরকম যে আমি যদি ট্রাফিক সিগন্যাল, স্বাভাবিকভাবে চিন্তা করো যে ট্রাফিক সিগন্যালটা মানলে আমার কি হবে, আমি অবশ্যই রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবো। সো এটা হচ্ছে সর্বোত্তম আনসার। অথবা টু ফলো দ্য রুলস অফ ট্রাফিক সিগন্যালস, এটা হতে পারে। সো আমি আগে বলেছি এটা পূর্ণ বাক্যে লিখতে হবে। সো প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্ট হচ্ছে আই শুড কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে তাই আমি লিখলাম আই শুড ফলো দ্য ট্রাফিক সিগন্যালস। আই শুড ফলো দ্য ট্রাফিক সিগন্যালস। আমি এখন আসো যে আমি কেন করব। আর এখানে দেখো, এখানে আমি বিকজ দিয়ে উত্তরটা লিখবো না, হোয়াই দিয়ে লিখলে অনেক সময় আমরা বিকজ দিয়ে লিখি, বিকজ দিয়ে লিখলে আবার একটা পূর্ণ বাক্য লিখতে হয়। সো এই জন্য আমরা বিকজ না দিয়ে এখানে টু দিয়ে লিখবো। টু দিয়ে লিখলে পরবর্তী ভার্বের বেস ফর্ম দিয়ে দিলে হয়ে গেল। সো আই শুড ফলো দ্য ট্রাফিক সিগন্যালস টু অ্যাভয়েড মানে হচ্ছে বিরত থাকা বা রাখা, টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমি ট্রাফিক সিগন্যাল ফলো করব। এরপর দেখো, হোয়াই আর দ্য ট্রাফিক সিগন্যালস নিডেড। ট্রাফিক সিগন্যাল কেন দরকার, এর উত্তরটা কিন্তু উপরে দেয়া নেই, এটা আমাকে বুঝে নিতে হবে। এখন আমি একটা এক্সট্রা কোশ্চেন দিয়েছি, ট্রাফিক সিগন্যালস কেন দরকার, বিকজ ট্রাফিক সিগন্যালস ছাড়া আমরা কিন্তু রাস্তা পারাপার আমাদের সুন্দরভাবে আমরা করতে পারছি না। সেক্ষেত্রে যদি ট্রাফিক সিগন্যাল না থাকে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকতে পারে। সো তোমরা বুঝতেই পেরেছো যে একই উত্তর এখানে আসবে, যদিও কোশ্চেনটা ভিন্ন বাট উত্তরটা একই আসবে। আমি প্রথমে সাজাচ্ছি, পূর্ণ বাক্যে লিখতে হবে এটা, দ্য ট্রাফিক সিগন্যালস, অক্সিলিয়ারি ভার্ব আছে আর, ভার্ব আছে নিডেড, এটা জাস্ট তাই লিখবো। দ্য ট্রাফিক সিগন্যালস আর নিডেড টু অ্যাভয়েড, ওই একই উত্তর আসবে, কারণ স্বাভাবিক আমি যদি ট্রাফিক সিগন্যালস আমার থাকে তাহলে আমি অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে বাঁচাতে পারবো। টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যা লেখো, আমি এখানে সংক্ষেপে লিখে দিলাম অ্যাক্সিডেন্ট। ওকে ফাইন, এবার আসো। তো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে নলেজ, এই যে মানে আন্ডারস্ট্যান্ডিং, এটা হোয়াই দিয়ে থাকে এবং অবশ্যই আমাদেরকে এই উত্তরটা নিজেদেরকে বুঝে সুন্দরভাবে উত্তর লিখতে হবে এবং পূর্ণ বাক্যে লিখতে হবে। এবং তোমরা আগেই বলেছি যে এখানে টু দিয়ে বাক্যটা লিখবে কনজাংশন হিসাবে, এখানে কোনো অন্য কোনো বিকজ আনবে না, কারণ বিকজ কথাটা আনলেই এখানে কিন্তু একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে আবার একটা পূর্ণ বাক্য লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, আবার ভার্ব লিখতে হবে, ঝামেলা। এই জন্য আমরা টু দিয়ে লিখেছি, আর টু এর পরে ভার্বের বেস ফর্ম, এই জন্য আমরা বেস ফর্ম দিয়েছি। এবার আসো আমরা অ্যাপ্লিকেশনে যাচ্ছি। অ্যাপ্লিকেশনটা এখানে লেখা নেই, কিন্তু অনেক কোশ্চেনে থাকতেও পারে, নাও লেখা থাকতে পারে। হাউ ডু ইউ ফলো দ্য সিগন্যালস। দেখো এখানে আমাকে বলেছে যে তুমি কিভাবে সিগন্যাল ফলো করতে পারো। এখানে তোমাদের অবশ্যই মনে আছে 3 মার্কস, অতএব এখানে একটু 3-4 লাইনে লিখতে হবে। তো এখন দেখো আমাকে বলছে যে তুমি ট্রাফিক সিগন্যাল কিভাবে ফলো করবে। এখানে কিন্তু সবগুলোই দেয়া আছে যে ট্রাফিক সিগন্যাল আমি কিভাবে ফলো করব। আমি ফলো দ্য ট্রাফিক সিগন্যাল স্ট্রিক্টলি, আমি যথাযথভাবে ফলো করব, আমি কখন থামবো, কখন যাব, বা কি কি ইন্ডিকেটর আছে। কিন্তু এখানে যে যতগুলো বাক্য আছে সবগুলোই বাক্যই কিন্তু আমার দরকার নেই। যেমন ডোন্ট হর্ন আননেসেসারিলি, এটা কিন্তু আমার এই কোশ্চেনের সাথে যায় না। অর্থাৎ আমার কোশ্চেনে বলেছে যে তুমি কিভাবে ফলো করবা, সো এখানে হর্নের সাথে আমার কোনো সম্পর্ক নেই। অতএব আমি এই 4টা বাক্য দিয়ে আমার উত্তর সাজাতে পারবো। তবে অ্যাপ্লিকেশনটা লেখার নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে একটা নিয়ম দেখো, যেহেতু এখানে আমি এই যে 4টা বাক্য, এই 4টা বাক্য অর্থাৎ দেখো এখানে কিন্তু আমি কিভাবে নির্দেশনা মানবো বা আমি কিভাবে ট্রাফিক সিগন্যালস মানবো সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, হুবহু দেয়া আছে। সো আমি দেখে দেখে লিখে দেবো। তবে দেখো তো প্রত্যেকটা বাক্যের শুরুতে কিন্তু এখানে ভার্ব আছে, আর আমরা ভার্ব দিয়ে শুরু করতে পারছি না বিধায় এখানে কিন্তু আমাকে প্রত্যেকটা বাক্যের শুরুতে সাবজেক্ট লিখতে হবে। যেমন ফলোর আগে আই, অর্থাৎ সাবজেক্ট যেহেতু এখানে ইউ আছে এখানে আই হয়ে যাবে। সো আমি সাজিয়েছি, দেখো আই ফলো দ্য ট্রাফিক সিগন্যাল স্ট্রিক্টলি, অর্থাৎ আমি এখান থেকে এই বাক্যগুলোই নিয়ে এসেছি। 1, 2, 3, 4, এই 4টা বাক্য দেখো, শুধু প্রত্যেকটা বাক্যের শুরুতে আমি আই লিখে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো।
যেমন আই ফলো, আই স্টপ, আই গো, আই গো, আই ফলো। হ্যাঁ, সো এই দেখো এই চারটা বাক্য আমি হচ্ছে ঠিক হুবহু এখান থেকে এনেছি। এই যে চারটা বাক্য ছিল ঠিক সেই চারটা বাক্যই আমি এনে জাস্ট প্রত্যেকটা বাক্যের শুরুতে সাবজেক্ট এনে এবং লাস্টে ফুল স্টপ দিয়ে দিয়েছি। তো দেখো আমার এখানে চারটা বাক্য হয়ে গেছে। সো এখন যে কোনো এই যে কথাটা যে আমি কিভাবে ফলো করব এই কথাটা ফিনিশিং আছে, যে ফিনিশিংটা আমি দিয়ে দিচ্ছি। যেমন আমি লাস্টে লিখে দিয়েছি দাস, দাস মানে হচ্ছে এইভাবে বা এই রূপে, দাস আই ফলো দ্য সিগন্যালস। যদি এখানে কোনো অক্সিলারি থাকতো, যখন ক্যান থাকতো আর লিখতাম দাস আই ক্যান ফলো দ্য সিগন্যালস। তো তোমরা অবশ্যই এইভাবে সাজাবে, অথবা আমি আরেকটা নিয়ম দিয়েছি, তোমরা এই দাস আই ফলো দ্য সিগন্যালস এই কথাটা না লিখে বাক্যের শুরুতে এর পরিবর্তে এখান থেকে কোশ্চেন থেকে টু ফলো দ্য সিগন্যালস, অর্থাৎ এই সিগন্যালগুলো অনুসরণ করতে, এরপরে জাস্ট এই চারটা বাক্য আমি যেভাবে আগে লিখেছি, এবং অবশ্যই টু ফলো দ্য সিগন্যালস এর পরে কমাও দিতে পারো অথবা একটা হাইফেনও দিতে পারো। এরপরে জাস্ট এখানে যে চারটা বাক্য যেভাবে আমি লিখেছি প্রত্যেকটা বাক্যের শুরুতে সাবজেক্ট এবং তোমরা লাস্টে ফুল স্টপ দিয়ে শেষ করে দিয়েছি। সো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমি এই তোমাদের 10 নম্বরের টপিকের উপরে অন্য একদিন তোমাদের প্র্যাকটিস সেশনের ক্লাস রাখবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।